পবিত্র হজ যাত্রা শুরু কিছুক্ষণ পর হজ ক্যাম্প ও বিমানে যাত্রীদের সঙ্গে কুশল বিনিময়ে প্রধানমন্ত্রী আজ ছাড়বে 14টি ফ্লাইট। দায়িত্ব বিমোচন এখন বড় চ্যালেঞ্জ বললেন মির্জা ফখরুল। জোরপুরে হবেন নারী আসনে বিএনপির প্রার্থী, জানালেন রিজভী। অতীতের চেয়ে আগামীর ফ্যাসিবাদ হবে আরও ভয়াবহ, দাবি জামায়াত আমিরের। জ্বালানি সম্পদ নিয়ে লুকোচুরির অভিযোগ। রাশিয়ার তেল আমদানি করতে পারবে বাংলাদেশ, 60 দিনের ছাড় যুক্তরাষ্ট্রের। এপ্রিল ও মে মাসের জ্বালানি আছে, দাবি প্রতিমন্ত্রীর। হাম উপসর্গ নিয়ে আরও 5 শিশুর মৃত্যু, দেশে 30 উপজেলায় প্রাদুর্ভাব। 20 এপ্রিল থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত, সংবাদ সম্মেলনে জয়সওয়াল। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের প্রত্যাশা। এবং লেবাননের যুদ্ধবিরতি কার্যকর করায় হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান। বন্দরগুলোতে নৌ অবরোধ তুলছে না যুক্তরাষ্ট্র। সংবাদদাতা দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম। সঙ্গে আছে আমি আফ্রোদিতি মোশাররফ পার্বণ। দর্শক, পবিত্র হজ যাত্রা উদ্বোধন করতে বিমানবন্দরে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে সরাসরি চলে যাচ্ছি। দর্শক, পবিত্র হজ যাত্রা উদ্বোধন করতে বিমানবন্দরে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। দর্শক, বিমানবন্দরে রয়েছেন সহকর্মী ফজলে আদিত্য, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আদিত্য, প্রধানমন্ত্রী পবিত্র হজ যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন, আর হজ যাত্রীদের নিয়ে ফ্লাইট কখন ছেড়ে যাবে এ বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন।
পার্বণ, আপনি যেটা বলছিলেন যে হজ যাত্রীদের সাথে কিন্তু কুশল বিনিময় সারছেন প্রধানমন্ত্রী, এখনো তিনি ভিতরে অবস্থান করছেন, অর্থাৎ বিমানবন্দরের যেই আভ্যন্তরীণ বিভাগেই তিনি অবস্থান করছেন। এবং আপনাকে একটি জিনিস জানিয়ে দেয় যে এখানে কিন্তু তিনি বেলা 11টার কিছু আগ মুহূর্তে কিন্তু হজ ক্যাম্পে গিয়েছিলেন, অর্থাৎ যেটি আশকোনা হজ ক্যাম্প রয়েছে সেখানে গিয়েছিলেন। সেখানে গিয়ে কিন্তু যে হজের যে যাত্রীরা রয়েছে তাদের সাথে সার্বিকভাবে কিন্তু কথাবার্তা বলেন, তাদের সার্বিক পরিস্থিতি এবং ওখানকার যে সার্বিক ব্যবস্থাপনা সবকিছু কিন্তু ধর্মমন্ত্রীও উপস্থিত ছিলেন এবং অন্যান্য যে মন্ত্রীরা রয়েছেন, এখানকার যে বিমানবন্দরের যে প্রশাসনিক কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু উপস্থিত ছিলেন। এবং উপস্থিত থেকে কিন্তু সার্বিক যে ব্যবস্থাপনা হজ নিয়ে হজ যাত্রীর সার্বিক ব্যবস্থাপনা কিন্তু তিনি ইতিমধ্যে জেনেছেন। এবং জানা পরবর্তী সময় হজের যে প্রথম ফ্লাইটটি উদ্বোধন চলে যাবেন সেটি আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু বাংলাদেশ বিমানবন্দর ত্যাগ করবেন। এবং সেটি তার জন্যই কিন্তু মূলত তিনি এই বিমানবন্দরে এখন অবস্থান করছেন। এবং সেটি কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে 12টা 20 মিনিটে কিন্তু বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটটি কিন্তু 419 জন যাত্রী নিয়ে কিন্তু বাংলাদেশ থেকে এইবার হজের জন্য ছেড়ে যাবেন। এবং আমরা যতটুকু দেখতে পেয়েছি তিনি কিন্তু সকলের সাথে কিন্তু কুশল বিনিময় করছেন, বিশেষ করে যাত্রীদের সাথে তাদের যে কোনো ভোগান্তিতে পড়ছেন কিনা অথবা কোনো অভিযোগ রয়েছে কিনা সেই সকল বিষয় কিন্তু তিনি জেনেছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু পাশাপাশি কিন্তু এখানকার ধর্ম মন্ত্রণালয় ছিল হচ্ছে হাব, অর্থাৎ যে এজেন্সির যে মালিক পক্ষরা ছিলেন তারাও কিন্তু এখানে ছিলেন। এবং তাদের উপস্থিতিতে কিন্তু সকল ধরনের যে সার্বিক পরিস্থিতি সেই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কিন্তু হজের যে আনুষ্ঠানিক যে উদ্বোধন সেই উদ্বোধন কিন্তু হয়ে গিয়েছে এবং তিনি এখন ভিতরে অবস্থান করছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে আর এই হজ সংক্রান্ত যত সার্বিক বিষয়বস্তু রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আর অল্প কিছুক্ষণের মধ্যেই ধর্মমন্ত্রী সাংবাদিকদের সাথে কথা বলবেন। তার আগ পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে সেটি কিন্তু আজকে কিন্তু প্রথম দিনে কিন্তু 14টি ফ্লাইট কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু ছেড়ে যাবেন। প্রথম দিনের যে 14টি ফ্লাইট তার মধ্যে কিন্তু বেশিরভাগই বাংলাদেশ বিমানই নিয়ন্ত্রণ করবে। শুধুমাত্র তাই না, যে পুরো হজ যাত্রা জুড়ে যে বাংলাদেশ বিমানের যেই বাংলাদেশ বিমান কিন্তু বেশিরভাগ অর্থাৎ 50% ফ্লাইট যে রয়েছে সেই 50% ফ্লাইট কিন্তু পরিচালনা করবেন বাংলাদেশ বিমান। তবে আমাদের কাছে যে সর্বশেষ তথ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু ভিতরেই রয়েছেন এবং কুশল বিনিময় কিন্তু এখনো চলমান রয়েছে। পার্বণ। আদিত্য, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ফজলে আদিত্য, সেখানকার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন তিনি। এর আগে রাজধানীর আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার রাত 10টা 50 মিনিটে তিনি হজ ক্যাম্পে পৌঁছান এবং হজ যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রী হাজিদের সার্বিক খোঁজ খবর নেন এবং তাদের যাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। সরকার হজ ব্যবস্থাপনা আরও উন্নত ও যাত্রী বান্ধব করতে কাজ করছে বলেও জানান তিনি। পরে হজ ফ্লাইট উদ্বোধন করতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বিমানে অপেক্ষমান হজ যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন, অংশ নেন দোয়া ও মোনাজাতে। ফ্যাসিবাদী শাসন থেকে তরুণদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাজধানীর 100 ফিটে জেসিআই কার্নিভালে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। বলেন, বিপুল জনগোষ্ঠী ও সীমিত খনিজ সম্পদ সত্ত্বেও 18 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এক বড় অর্জন। দারিদ্র্য বিমোচন এখন বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। এই দেশটা আমাদেরকেও ভালো করে দিয়ে যাবে না। প্রায় 15 বছরের একটা ফ্যাসিস্ট শাসনের পরে যখন আমরা চোখের সামনে দেখলাম 24শে জুলাইয়ে আমাদের ছোট ছোট ছেলেরা মেয়েরা তারা প্রাণ দিচ্ছে অকাতরে দেশের পরিবর্তনের জন্য, আমাদের মনে আবার স্বপ্ন জেগে উঠেছে। আমরা আবার ভাবছি যে আমরা আমাদের এই প্রিয় দেশটাকে আমরা বাসোপযোগী করে তুলব। সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত বাছাই প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে নেওয়া হয় সাক্ষাৎকার। প্রথম ধাপের রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর অঞ্চলের প্রায় 400 প্রার্থীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, আন্দোলন সংগ্রাম ও আইন প্রণয়নে ভূমিকা রাখতে পারবে এমন প্রার্থীদের মূল্যায়ন করা হবে।
সংরক্ষিত নারী আসনে দলের কারা সংসদ সদস্য হবেন তা নির্ধারণে চূড়ান্ত বাছাই প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। শুক্রবার বিকেল 3:30টায় গুলশানের চেয়ারম্যানের কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়। সাক্ষাৎকার নিচ্ছেন দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে মনোনয়ন বোর্ড। প্রথম ধাপে বিএনপির সাংগঠনিক বিভাগ রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুরের প্রায় 400 প্রার্থীর সাক্ষাৎকার নিচ্ছেন। জলঢাকা উপজেলা থেকে এসেছি। তো আমার এলাকায় 2,91,000 ভোটারের মধ্যে অর্ধেকই নারী। তো ওখানে আমাদের সাংগঠনিকভাবে আমরা যদি শক্তিশালী করতে পারি। আমি নারীর অধিকার নিয়ে কাজ করি, আমি একজন সমাজকর্মী, তো সেভাবেই আমি নারীদের পাশে দাঁড়াতে চাই, সেই কথাগুলো বলেছি। আমি আশাবাদী। মনোনয়ন প্রত্যাশীদের আশা দীর্ঘ আন্দোলন সংগ্রামে ভূমিকার মূল্যায়ন করবে দল। আইনজীবীরা আমরা সেই দলের প্রতিটা প্রোগ্রাম করছি এবং দলের প্রতিটা প্রোগ্রামে অংশগ্রহণ করছি। সেই দলের প্রোগ্রামে আমি সার্বিকভাবে সবসময় ছিলাম। আন্দোলন সংগ্রামে যারা অবদান রেখেছেন তাদের মধ্যে যারা আইন প্রণয়নে দক্ষ বাছাইয়ে তারা গুরুত্ব পাবেন বললেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মহিলারা যে অবদান রেখেছে বিগত 15-16 বছরের আন্দোলনে, 17 বছরের আন্দোলনে, নিঃসন্দেহে তাদের সেই অবদানকেও মূল্যায়ন করা হবে। পাশাপাশি সংসদে কথা বলা এবং কথা বলার জন্য এবং আইন প্রণয়নের ব্যাপারে যে জ্ঞান থাকা দরকার, যে শিক্ষা থাকা দরকার, এই সব বিষয়গুলোও এখানে বিবেচিত হবে বলে আমি মনে করি। শনিবার চট্টগ্রাম, সিলেট, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। প্রাপ্ত আসন অনুযায়ী বিএনপি জোট 36টি সংরক্ষিত নারী আসন পাচ্ছে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। যেদিন থেকে গণভোটের রায়কে অস্বীকার করা হচ্ছে সেদিন থেকে নতুন ফ্যাসিজমের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার রাজধানীতে জেলা আমিরের সম্মেলনে তিনি বলেন, সংবিধানে যেসব ধারায় পরিবর্তন দরকার তা না করে ফ্যাসিবাদী কাঠামো বহাল রাখতে চাইছে সরকার। শুক্রবার রাজধানীর মগবাজারের আলফালা মিলনায়তনে জামায়াতে ইসলামীর জেলা ও মহানগরী আমির সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধনী বক্তব্যে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। ইতিহাস হয়তো একদিন এই নির্বাচনের পোস্টমর্টম করবে, সেদিন আরো চুলচেরা অনেক জিনিস বের হয়ে আসবে। তিনি বলেন, বিশ্বের ইতিহাসে কোথাও গণভোটের ফলাফল বিফল যায়নি। অভিযোগ করেন, গুম কমিশন সহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে আবারও আয়নাঘর গড়ে তোলার বার্তা দেয়া হচ্ছে। স্বাধীন বিচারালয়ের আলাদা সচিবালয় হবে, এইটা টেকিয়ে দেওয়া হলো। তার মানে বিচারকে আর স্বাধীনভাবে চলতে দেওয়া হবে না। আগের সেই ফেসিবাদী কায়দায় এখন ডিকটেশনের আন্ডারে বিচার চালানো হবে। আমরা আশঙ্কা করছি অতীতের ফেসিজমের চাইতে আগামীর ফেসিজম হবে আরো ভয়াবহ। এই জন্য আমরা বলতে বাধ্য হয়েছি, যেদিন গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে সেদিন থেকে এই নতুন ফেসিজমের যাত্রা শুরু হয়েছে। জ্বালানি সংকট নিয়ে সরকার জাতির কাছে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন জামাতের আমির। বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনার আহ্বান জানান তিনি। সংকটকালে লুকোচুরি নয়, আমরা বারবার নোটিশ দিয়েছি, এই নোটিশগুলো আলোচনায় আসে না। জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট, সার সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এগুলা নিয়ে আলোচনা করি। এগুলা আলোচনা করা পছন্দ না, শুধু লুকোচুরি। ভাই, এগুলা তো সব আপনাদের সৃষ্টি না। মধ্যপ্রাচ্য যুদ্ধ থামাতে জাতিসংঘকে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান বিরোধী দলের নেতা। যুদ্ধ আপনারা থামান, শান্তির পথে ফিরে আসেন। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। রাশিয়া জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও 2 মাসের জন্য নিষেধাজ্ঞা থেকে ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের অস্থিরতার মধ্যে বাংলাদেশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ ছাড় দেওয়া হয়েছে বলে জানানো হয়। 11 এপ্রিল থেকে কার্যকর হয় ছাড়ের মেয়াদ আগামী 9 জুন পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। দেশের পেট্রোল পাম্পগুলোতে যখন তেলের জন্য দীর্ঘ সারি, তখন কিছুটা স্বস্তির খবর দিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়া থেকে জ্বালানি আমদানির ক্ষেত্রে বাংলাদেশকে আরও 2 মাসের নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র, যা চলমান বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে চাপের মুখে থাকা বাংলাদেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় সাময়িক স্বস্তি বয়ে আনবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
গত 11 এপ্রিল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এর আগে গেল 12 মার্চ মার্কিন ট্রেজারি বিভাগ রুশ অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য সংক্রান্ত লেনদেনে 30 দিনের ছাড় দেয়, যার মেয়াদ শেষ হয় 11 এপ্রিল। গেল 18 মার্চ এক ভার্চুয়াল বৈঠকের পর 20 মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই বিষয়ে চিঠি দেয় বিপিসি। ওই বৈঠকে মার্কিন ট্রেজারি বিভাগ, মার্কিন পররাষ্ট্র দপ্তর, ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশের দূতাবাস, ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস ও জ্বালানি বিভাগের প্রতিনিধিরা অংশ নেন। জ্বালানি সংশ্লিষ্টরা বলছেন, এই ছাড়ের মেয়াদ থাকাকালীন আমদানির পরিকল্পনাগুলো সঠিক সময়ে বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। এটি করতে পারলে দেশের বাজারে জ্বালানির সম্ভাব্য ঘাটতি মেটানোর পাশাপাশি অস্থিরতা রোধ করা যাবে। এছাড়া এই সিদ্ধান্তটি বিশ্বজুড়ে চলমান জ্বালানি অনিশ্চয়তার মধ্যেও বাংলাদেশের সরবরাহ ব্যবস্থা সচল রাখার সুযোগ তৈরি করে দিয়েছে বলেও মন্তব্য করেন তারা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা আছে। সরকার জুন মাসের জ্বালানি মজুদের চেষ্টা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। শুক্রবার সকালে চট্টগ্রামের পতেঙ্গা ইস্টার্ন রিফাইনারি পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। জানান, দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে। বাংলাদেশের ইতিহাসে যেটি কখনোই হয়নি, বর্তমানে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি পরিশোধিত জ্বালানি আমাদের মজুদ রয়েছে। এই বাংলাদেশেও 6 সপ্তাহ সমপরিমাণ জেট ফুয়েল রয়েছে। আমাদের এপ্রিল এবং মে মাসের যে জ্বালানি চাহিদা সেটি আমরা সংগ্রহ করেছি এবং যেটি নিশ্চিত সরবরাহ লাইনে আছে সেটিকে বিবেচনায় নিয়ে বলতে পারি এপ্রিল এবং মে মাসে যেটি জ্বালানি চাহিদা সেটি পূরণের পূর্ণ সক্ষমতা বাংলাদেশ সরকারের রয়েছে এবং সেটি আমরা নিশ্চিত করতে সক্ষম হয়েছি। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। দেশজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে হামের সংক্রমণ। প্রতিদিনই শিশুদের পাশাপাশি বড়রাও আক্রান্ত হচ্ছেন। হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে 5 জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে সরকার বলছে আতঙ্কের কিছু নেই। দেশে টিকার কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। চিকিৎসকদের পরামর্শ ও জটিলতা না থাকলে বাসায় চিকিৎসা ও সময়মতো টিকাই সবচেয়ে কার্যকর প্রতিরোধ। 1 মাসের বেশি সময় ধরে ধীরে ধীরে নয় বরং বিস্তৃত আকারে ছড়িয়ে পড়ছে হামের সংক্রমণ। শিশুদের পাশাপাশি বড়রাও আক্রান্ত হচ্ছেন। জ্বর, কাশি, শ্বাসকষ্ট থেকে শুরু করে নিউমোনিয়ার মতো জটিলতা নিয়ে হাসপাতালে ভিড় বাড়ছে প্রতিদিন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গেল 24 ঘন্টায় নতুন করে 1000-এর বেশি সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন। নিশ্চিত হয়েছে শতাধিক। অধিদপ্তরের তথ্য অনুযায়ী 15 মার্চ থেকে 17 এপ্রিল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয় 13,898 জন। একই সময়ে সুস্থ হয়ে ছাড় পায় 11,243 জন। রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতালে এখন হামের রোগের চাপ সবচেয়ে বেশি। বেড ফাঁকা নেই একটিও। প্রতিদিন নতুন রোগী ভর্তি হচ্ছে, আবার অনেকে সুস্থ হয়ে ফিরছে ঘরে। চিকিৎসা নিয়ে রোগীর স্বজনদের সন্তুষ্টি থাকলেও অনিয়মের অভিযোগ রয়েছে অনেকের। একটু বেটার আছে ও, আর যেরকম নিয়ে আসছিলাম অনেক খুব সিরিয়াস কন্ডিশন ছিল, জ্বর তো কমতোই না। তো এখানে আসার পর আলহামদুলিল্লাহ জ্বরটা একটু কমছে। অবস্থা আগের থেকে একটু উন্নত, বাট স্যালাইন ট্যালাইন চললে বাচ্চারা একটু সুস্থ থাকে। যে ছোট ছোট বাচ্চাদের যে লেবুলাইজেশন যে গ্যাসটা টানা হয় দেওয়া হয় সেই মেশিনটা খুবই সংকট। টিপ্পন ওরা তো গুরুত্বই দেয় না, ওরা ওই জায়গায় আসে জ্বর না আসলে ডাকি আসে, আসলে কইতে কইতে আসে একবার আর আসে না। চিকিৎসকরা বলছেন, রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। জটিলতা না থাকলে বাসায় থেকেই চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন তারা। সব রোগী কিন্তু হাসপাতালে ট্রিটমেন্টের দরকার নেই, মিজাজ কিন্তু ঘরোয়াভাবে ঠিক হয়। বিপদ লক্ষণগুলো দেখবেন বা নিকটস্থ ডক্টরের কাছে আপনারা গিয়ে দেখলেন যে বাচ্চার কন্ডিশনটা কেমন। সে যদি অ্যাডভাইস করে হসপিটালাইজেশন, তখন হসপিটালাইজেশন দরকার। শুক্রবার দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, দেশে কোনো টিকার ঘাটতি নেই, তাই অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। সামনের 6 মাস পর্যন্ত আমরা স্টক কনফার্ম রাখবো। 6 মাস যাওয়ার 60 ডেজ আগে নতুন 6 মাসের জন্য আমরা এই ভ্যাকসিন ডেলিভারি নেওয়ার জন্য কার্যক্রম কিভাবে করব সমস্ত কিছু আমরা স্থিরীকৃত করেছি।
চিকিৎসকরা বলছেন সচেতনতা, পুষ্টিকর খাবার আর সময় মতো টিকা এই তিনেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হামের এই বাড়তি সংক্রমণ। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। রাজধানীর শাহবাগের ফুটপাতে বাস করা অসহায় গোলাপী বেগম পাচ্ছেন নতুন বাড়ি। আমরা বিএনপি পরিবারের এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তাকে বাড়িটি দেওয়া হচ্ছে। শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রতনপুর গ্রামে গোলাপী বেগমের জন্য নতুন বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। রাজধানীর শাহবাগে ফুটপাতে বসবাস করেন সহায় সম্বলহীন গোলাপী বেগম। তার দুঃখ দুর্দশার চিত্র নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের। মানবিক বিবেচনায় বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন তিনি। এরপর অসহায় গোলাপী বেগমের চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়। প্রায় 8 মাস চিকিৎসা সহ ঢাকায় একটি বাসায় বসবাসের ব্যবস্থা করা হয় তার। একই সঙ্গে গোলাপী বেগমের স্থায়ী পুনর্বাসনে নতুন একটি বাড়ি নির্মাণের নির্দেশ দেন বিএনপি চেয়ারম্যান। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে গোলাপী বেগমের জন্য নতুন বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ও নরসিংদীর রায়পুর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে এবং সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মুকসিদুল মুমিন মিথুনের উপস্থিতিতে একটি প্রতিনিধি দল নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান সহ স্থানীয় নেতাকর্মীরা। উপস্থিত নেতৃবৃন্দ জানান, সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমরা বিএনপি পরিবারের মূল লক্ষ্য। আমরা বিএনপি পরিবারটা টিমটা এভাবে সারা বাংলাদেশে এভাবে কাজ করে যাই, ভবিষ্যতেও করে যাব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সংগঠনটি মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহতভাবে পরিচালনা করে যাচ্ছে। ভবিষ্যতেও এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ও নরসিংদী রায়পুর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। আমি মনে করি এইভাবে আমরা যদি কাজ করতে থাকি, আমরা বিএনপি পরিবার অতীতে যেভাবে করেছি বিরোধী দল থাকা অবস্থায় বা হরতাল নির্যাতন মধ্য দিয়ে, মানে অত্যাচারিত জীবনের মধ্য দিয়ে, আর এখন সরকার এসেছে, আমরা অবশ্যই আরো বড় পরিসরে কাজ করব। আমি মনে করি উত্তরোত্তর এই কাজগুলো চলতে থাকবে। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরশীলতা কমিয়ে টেকসই উন্নয়নের পরিকল্পনা করা এখন সময়ের দাবি বলে অভিমত আইপিডির নির্বাহী পরিচালক ডক্টর আদিল মোহাম্মদ খানের। শুক্রবার দুপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে জ্বালানি সংকট বিষয়ক সংলাপে কথা বলেন তিনি। এ সময় নগর পরিকল্পনার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। বাংলাদেশের জ্বালানি খাত আমদানি নির্ভর, যার কারণে বৈশ্বিক সংঘাতময় পরিস্থিতিতে ঝুঁকির মধ্যে পড়ে এই খাত। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লে এর প্রভাব পড়ে বাংলাদেশে। এমন প্রেক্ষাপটে টেকসই ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। শুক্রবার দুপুরে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট আইপিডি আয়োজিত সংলাপে জ্বালানি ব্যবস্থাপনার নানা দিক তুলে ধরেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক। সবুজ ধ্বংস করতে করতে ঢাকা একসময় 25 ভাগের উপরে সবুজ ছিল, এটা 5 ভাগের কমে নিয়ে এসেছি। ঢাকা একসময় 15 ভাগের মতো ওয়াটার বডি ছিল, সেটাকে কমিয়ে 5 ভাগের কমে নিয়ে এসেছি। তাহলে আমরা তাপকুণ্ড তৈরি করেছি। বাংলাদেশের এই যে অধিকাংশ আমাদের জ্বালানি তেল লাগছে, তাহলে এখন এই যে বিকেন্দ্রীকরণের মাধ্যমে কিভাবে ঢাকাকে আর না বাড়তে দিয়ে বাংলাদেশের বিভিন্ন এলাকাগুলোকে আরো বেশি উৎপাদনশীল করতে পারি, সেই জিনিসটা দরকার। এ সময় বক্তারা বলেন, নগরীকে ঢেলে সাজানো সহ জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার এবং সবুজায়ন ভবন তৈরির মাধ্যমে স্থানীয় সংকট উত্তরণ সম্ভব। কৃষি জমি সুরক্ষা করা হবে কিনা, নগরায়ন করা হবে কিংবা হবে না, কোন দিকে করা যাবে, নগরায়ন করা হলে সেই এলাকায় সংশ্লিষ্ট ফ্যাসিলিটিসগুলি দেওয়া যাবে কিনা। সিরিয়াল দেখলাম বাইকের, এবং অনেকগুলো 100 মতো বাইক ঘুরছে, সে জায়গা পাচ্ছে না। আমি যদি সেখানে জ্বালানি দিতে পারতাম, তাহলে শহর থেকে মানুষ চিন্তা করতো না, আমি গ্রামে গিয়ে থাকি। যে কোনো আলোচনার 1-2 ধাপ নিচে গিয়ে রুট কজগুলোকে নিয়ে, সোশ্যাল বিহেভিয়ার অ্যাঙ্গেলগুলোকে নিয়ে আলোচনা করতে হবে। জ্বালানি খাতে আমদানি নির্ভরতা কমাতে এখনই কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে টেকসই উন্নয়নের জন্য সমন্বিত পরিকল্পনা গ্রহণের উপর জোর দেন তারা। দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক প্ল্যানিং হচ্ছে। ইদ্রিস আলম, দেশ টিভি, ঢাকা। বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলী রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়ে গুম হয়েছেন বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন আহমেদ চৌধুরী। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর হযরত শাহজালাল
রহমতুল্লাহ আলাইহে এর মাজারে ইলিয়াস আলীর সন্ধান কামনায় ও দোয়া মাহফিলে অংশ নিয়ে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, সরকার অত্যন্ত ইতিবাচক অবস্থানে রয়েছে। গুমের শিকার পরিবারের কষ্ট বেদনা সরকার উপলব্ধি করে। বিচার বিশ্লেষণ, অধিকতর তদন্ত সহ সবকিছু বিবেচনায় নিয়ে দেশের গণতন্ত্র রক্ষায় যা যা করণীয় সরকার তা করবে। এখন পর্যন্ত ইলিয়াস আলীকে আমরা পাই নাই, পাওয়ার কোনো সুযোগ আছে কিনা তাও জানি না। আমি তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আগামী 2 মে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই সিলেটে আসবেন। পাশিয়া নদী, যেটি এখন বলা যায় খালেই পরিণত হয়েছে, তিনি এই খাল খনন কর্মসূচি যেটা হাতে নিয়েছেন। বিশ্বায়নের যুগে শিক্ষার্থীদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে পারলে বাংলাদেশ হবে পৃথিবীর 1 নম্বর মানব সম্পদে ভরপুর দেশ, এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। শুক্রবার দুপুরে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীন ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, দেশের শিক্ষার গুণগত মান উন্নয়নের কোনো বিকল্প নেই। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এর আগেও আমার তার সাথে তার সচিবের কথা হয়েছে। আমরা যদি সঠিকভাবে এই বিশ্বায়নের যুগে আমাদের ছাত্রছাত্রীকে সেইভাবে তৈরি করি, বাংলাদেশ হবে পৃথিবীর 1 নম্বর মানব সম্পদে ভরপুর দেশ। শিক্ষার মান উন্নয়ন করতেই হবে। এই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, প্রয়োজনে জিডিপি 5% শিক্ষা খাতে দেওয়া হবে। জামালপুর জেলার উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বেসামরিক ও বিমান পরিবহন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। ঢাকায় অনুষ্ঠিত জামালপুর সমিতির ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। শুক্রবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজন করা হয় জামালপুর সমিতির ঢাকার ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান। এতে উপদেষ্টা মন্ত্রী, সংসদ সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সংবর্ধনা পান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মোহাম্মদ নজরুল ইসলাম খান সহ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, সংসদ সদস্য এবং জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জামালপুর জেলার উন্নয়নে এই সমিতিকে আরো শক্তিশালী করার তাগিদ দেন অতিথিরা। যে এরকম নয় যে আমরা বলবো তারপর আপনারা কাজ করবেন। কি কি কাজ করার আছে, জামালপুরের জন্য কি কি সহযোগিতা করা যায়, এটা যদি খালি আমাদেরকে একটু বলেন, সরকারের সর্বোচ্চ মহল থেকে প্রচেষ্টা করে আপনাকে সেই সহযোগিতা দেওয়া হবে এবং সেই সহযোগিতার মাধ্যমে আমরা সমস্ত জামালপুরকে সুন্দরভাবে নতুন রূপে সন্নিবেশিত করতে পারবো। আমাদের অনেক কষ্ট আছে জামালপুর জেলায়। আমার বাড়ি বাহাদুরাবাদ ঘাটের কাছে, যমুনার পাড়ে। যে বাড়িতে আমি জন্মেছি এই বাড়ি আজ আর নেই। আমার বাপ দাদার কবর সহ সেটা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। প্রবাসী ও রাজধানীতে বসবাসরত জামালপুরবাসীর মধ্যে সম্পর্ক জোরদার করাই এই আয়োজনের মূল লক্ষ্য বলেও জানান তারা। উপস্থিত রয়েছেন নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আনুষ্ঠানিক আবেদনটি খতিয়ে দেখছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এই অনুরোধ পর্যালোচনার অধীনে রয়েছে। দিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল বলেন, বাংলাদেশ পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে ভারত। বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও অংশীদারিত্ব এগিয়ে নিতে গঠনমূলক আলোচনায় জোর দিচ্ছে ভারত। এছাড়া আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে 2 দেশের উচ্চ পর্যায়ের আনুষ্ঠানিক বৈঠকে শেখ হাসিনাকে ফেরানোর ইস্যুটি বিশেষ গুরুত্ব পাবে বলে আভাস দেওয়া হচ্ছে। সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে বিদ্যমান ঋণ কর্মসূচির পরবর্তী কিস্তি জুনের মধ্যে ছাড় করতে অস্বীকৃতি জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সংস্থাটি বলেছে, রাজস্ব ব্যাংকিং খাতে সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। এ অবস্থায় চলমান $5.5 বিলিয়ন ঋণ কর্মসূচির আওতায় চলতি অর্থ বছরের জুনের মধ্যে $1.3 বিলিয়ন পাওয়ার যে
আশা করেছে বাংলাদেশ তা ছাড় করা হবে না বলে নিশ্চিত করেছে আইএমএফ। তার পরিবর্তে অতিরিক্ত শর্তসহ একটি নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করার প্রস্তাব দিয়েছে সংস্থাটি। চট্টগ্রামের মিরসরাইয়ের সালিশ বৈঠকে মোহাম্মদ শফিউল আলম নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের উত্তর আমবাড়িয়া এলাকায় ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গেল বৃহস্পতিবার বিকালে নিহত শফিউল আলমের ভাতিজা ফকির আহমেদকে মেরে রক্তাক্ত করা সালিশ বৈঠক চলছিল। সে সময় সবার সামনে একদল শফিউল আলমের ওপর হামলা করে। পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। কিডনি রোগের চিকিৎসা ও প্রতিকার বিষয়ক হাই ভলিউম হোমোডায়াফিল্ট্রেশন ডায়ালাইসিস বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ঢাকায়। গেল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডির প্রেস হাসপাতাল লিমিটেডে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিডফোর্ড হাসপাতালের কিডনি রোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার কাজী শাহনুর আলম। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সন্তোষ কুমার সাহার সভাপতিত্বে মূল আলোচনা করেন কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার রতন দাশগুপ্ত। সভায় হিসেবে ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ সদস্য প্রফেসর ডাক্তার মোহাম্মদ রবিউল ইসলাম জুয়েল।